তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে, এটি দেওয়া হয়েছে হচ্ছে তোমাদের প্রথম অধ্যায় থেকে, যে বাংলাদেশের ইতিহাস থেকে দেওয়া হয়েছে, বুঝছো? তো এখান থেকে কি বলছে, যে অ্যাসাইনমেন্ট যেটা করতে দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি তোমাদের বলছে হচ্ছে 1952 থেকে 1971 সাল পর্যন্ত সমকালে মুক্তিযুদ্ধের আন্দোলনের ও বঙ্গবন্ধুর অবদানের উপর একটি সচিত্র পোস্টার তৈরি করো। তো এটা তোমাদের আজকে করতে হবে, অ্যাসাইনমেন্টের কাজটা হচ্ছে এটা। আর আমাদের কিছু নির্দেশনা দিয়ে দিয়েছে যে এটা আমাদের করতে হবে, যে আন্দোলনের সময়কাল ধারাবাহিকভাবে উল্লেখ করতে হবে। আর হচ্ছে 2 নম্বরে কি বলেছে, বঙ্গবন্ধুর ছবি নিজ হাতে এঁকে পেপার কাটিং থেকে বা ইন্টারনেট থেকে সংযোগ করবে। যদি তোমরা নিজেরা আঁকতে পারো তা সেক্ষেত্রে তো ভালো, আর যদি নিজেরা আঁকতে না পারো সেক্ষেত্রে কি তোমরা ইন্টারনেট থেকে ছবিগুলো নামিয়ে সেটাও সংযোগ করে দিতে পারবে। তারপর হচ্ছে কি বলছে, যে বিভিন্ন আন্দোলনের ছবি যে কোনো মাধ্যম থেকে সংগ্রহ করে প্রতিটি আন্দোলনের পাশে সংযোজন করবে। তো এটা তোমরা ইন্টারনেট থেকে নিয়ে নিতে পারবে। তো এখান থেকে আজকে তোমাদের অ্যাসাইনমেন্টের আমি অ্যান্সারটা দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তো দেখো, আজকে আমাদের কি ছিল, যে বলা হয়েছিল যে 1952 থেকে 1971 সাল পর্যন্ত সমকালে মুক্তিযুদ্ধের আন্দোলন ও বঙ্গবন্ধুর অবদানের উপর একটি সচিত্র পোস্টার তুলে ধরা হলো। তো এটা প্রথমে তোমরা লিখে নিবে হেডলাইনের উপরে। এরপরে কি করবে, তোমরা অ্যাকচুয়ালি অ্যাসাইনমেন্টটা লেখা শুরু করবে হচ্ছে এখান থেকে। এখানে প্রথম তুলে ধরা হওয়া পর্যন্ত লিখবে। এরপরে লিখবে হচ্ছে কি, দেখো, বাংলাদেশকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে প্রথম জাতীয়তাবাদী আন্দোলনের চাকাকে ঘুরিয়ে দেয়। কি বলছে, বাংলাদেশের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি প্রথম জাতীয়তাবাদী আন্দোলনের চাকাকে ঘুরিয়ে দেয়। পাকিস্তান গঠনের কয়েক মাসের মধ্যেই মোহাম্মদ আলী জিন্নাহ যখন ঢাকায় এসে উর্দুকে বাংলা ভাষা করার ঘোষণা দিলেন, তখনই ছাত্ররা প্রতিবাদ করলেন। এই প্রতিবাদের সামিল হয়ে অনেক ছাত্রের সঙ্গে বঙ্গবন্ধুও কারাবরণ করেন। তো আমি তোমাদেরকে একবার পুরাটা রিডিং পড়িয়ে দেখিয়ে দিতেছি, এরপর হচ্ছে তোমরা ভিডিওটা পজ করে লেখা শুরু করবা। ওকে, এরপরে কি হয়েছে, যে এরপর 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা স্বীকৃতির দাবিতে আন্দোলনরত ছাত্রদের মিছিল গুলি চালানো ঘটনায় রাষ্ট্রভাষার আন্দোলন ঢাকা থেকে সারা দেশে ছড়িয়ে পড়েছিল। তারপর হচ্ছে কি বলছে, যে তোমার 1954 সালে পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের নির্বাচনে ক্ষমতাসীন মুসলিম লীগ সরকারের পরাজয়ের প্রধান কারণ ছিল ভাষা আন্দোলন। কি মানে, সরকারের যে পরাজয় হয়েছে এটার প্রধান কারণ কি হয়েছিল, আমাদের ভাষা আন্দোলন। মানে 1952 সালে যে ভাষা আন্দোলন, এটা আমাদের পরাজয়ের হয়েছিল। তোমার পরাজয়ের প্রধান কারণই ছিল এটা। তো এইটুকু তোমরা এখন আমি রিডিং পড়ে বলে দিয়েছি, এটা তোমরা পজ করে লিখে দিবা। আর কি করবা, তোমার পরবর্তী যে অ্যাসাইনমেন্টগুলো আছে এগুলো পেতে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। আর তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দাও, তাহলে তারাও কিন্তু অ্যাসাইনমেন্টগুলো খুব সহজে লিখতে পারবে এবং উপকৃত হবে, নির্ভুল উত্তর পাবে ইনশাআল্লাহ। তারপরে কি আছে, যে দেখো, আমাদের জাতীয়তাবাদী আন্দোলন ত্বরান্বিত করার দ্বিতীয় বিষয়টি হলো গণতন্ত্রের দাবি। তারপরে কি বলছে, পাকিস্তানের মোট জনসংখ্যার 54% বাঙালি হলেও দেখা যাচ্ছিল রাষ্ট্রীয় ক্ষমতা কুঙ্গিগত করে দেখিয়েছিল পশ্চিম পাকিস্তানের বেসামরিক সামরিক আমলাদের একটি ক্ষুদ্র গোষ্ঠী। পাকিস্তান শাসকদের নির্দেশে মুসলিম লীগ সরকার বাঙালিদের সব ন্যায্য দাবি উপেক্ষা করে চলছিল। তো চলছিল। এরপরে তোমরা একটা পিকচার এখানে অ্যাড করে দিতে পারো, আর এইখান থেকে তোমরা এই পুরোটা লিখে দিবা। ওকে, একটা পিকচার আমি দেখো 52 ভাষা আন্দোলনের একটা পিকচার এখানে অ্যাড করে দিছি। তোমরা এইভাবে একটা পিকচার ইন্টারনেট থেকে নামিয়ে তারপর হচ্ছে তোমরা এখান থেকে অ্যাড করে দিতে পারো। ওকে, বা তোমরা যদি আঁকাইতে পারো সেক্ষেত্রে তো ভালো হয়, আঁকাইতে পারো। আর যদি আঁকাইতে না পারো সেক্ষেত্রে সমস্যা নেই, তোমরা ইন্টারনেট থেকে একটা ছবি অ্যাড করে দিবা। আমি দেখো ভাষা আন্দোলনের একটা ছবি এখানে অ্যাড করে দিয়েছি। তারপর কি বলছি, দেখো, যে বঙ্গবন্ধু তার অসমাপ্ত আত্মজীবনীতে লিখেছিলেন যে এ সময়ে তিনি বুঝতে পারলেন মুসলিম লীগের এই কর্তব্যবাদী শাসনের বিরুদ্ধে একটি সংগঠিত বিরোধী দল গড়ে তুলতে হবে। সেই বোধ থেকে 1949 সালে আওয়ামী লীগের জন্ম হয়। একটা বোধ থেকে কিন্তু, যে কি বলছে, যে বঙ্গবন্ধু তার অসমাপ্ত আত্মজীবনীতে লিখেছেন এ সময় তিনি বুঝতে পারলেন মুসলিম লীগের এই কর্তব্যবাদী বা শাসনের বিরুদ্ধে একটি সংগঠন বিরোধী দল গড়ে তুলতে হবে। বুঝছো, যে একটা দল গড়ে তুলতেছিল, সেই বোধ থেকে 1949 সালে আওয়ামী লীগের জন্ম হয়। বঙ্গবন্ধু প্রথমে দলের যুগ্ম সম্পাদক, পরে হচ্ছে 1953 সালে সাধারণ সম্পাদক এবং 1966 সালে সভাপতি হন। 1954 সালে পূর্ববঙ্গ প্রাদেশিক পরিষদের নির্বাচনে
মুসলিম লীগ বিরোধী যুক্ত ফ্রন্ট, যার প্রধান দল ছিল আওয়ামী লীগ, জয়ী হলেও পাকিস্তান সরকার 90 দিনের মধ্যে সেই যুক্ত ফ্রন্ট সরকার ভেঙে দিয়ে বাঙালির উপর কেন্দ্রের শাসন চাপিয়ে দেয়। এরপর যখন মনে হচ্ছিল আসন্ন জাতীয় নির্বাচনের আওয়ামী লীগ জিততে পারে, তখন শেষ পর্যন্ত 1958 সালে সরকারি সামরিক শাসন জারি করা হয়। এ ধরনের অগণতান্ত্রিক ব্যবহার বাঙালিকে স্বাধীনতার চেতনা দারুণভাবে উদ্বুদ্ধ করে। কি হয়েছে তোমাদের এখানে দেখো, আমাদের যখন আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, যখন তাদেরকে ক্ষমতা দেওয়া হচ্ছিল না, তখনই কিন্তু বাংলাদেশের কি হচ্ছে, স্বাধীনতা চেতনার দারুণভাবে উদ্বুদ্ধ করে। তখন থেকেই বাংলাদেশ মানুষ কিন্তু দেশকে স্বাধীন করার জন্য ঝুঁকে পড়ছিল, বা তখন থেকেই ইচ্ছা জাগতেছিল, কারণ আমাদের উপর কিন্তু তারা কি করছিল, অন্যায় অত্যাচার করতেছিল। তারপর হচ্ছে আঞ্চলিক শাসনের দাবি ছিল আরেকটি বিষয় যা বাঙালিকে এক হতে সহায়তা করেছিল। অসমাপ্ত আত্মজীবনীতে বঙ্গবন্ধু লিখেছিলেন, তিনি আশা করেছিলেন লাহোর প্রস্তাবের ভিত্তিতে পূর্ব ও পশ্চিম পাকিস্তানে দুটি মুসলিম রাষ্ট্র গঠিত হবে। মানে তিনি কি করেছিলেন বলছে হচ্ছে, দেখেন এখানে যে তিনি আশা করেছিলেন লাহোর প্রস্তাবের ভিত্তিতে পূর্ব ও পশ্চিম পাকিস্তানে দুটি মুসলিম প্রধান রাষ্ট্র গঠিত হবে। 1950 সালে আওয়ামী লীগ এক জাতীয় কনভেনশনে শাসনতন্ত্রের রূপরেখা প্রচার করে। তারপর সেখানে তারা পূর্ণ আঞ্চলিক দাবি জানায় যে সেখানে কেন্দ্রের হাতে মাত্র দুটি বিষয়, প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতি থাকবে। এছাড়া সমাজতন্ত্র প্রতিষ্ঠার কথা বলা হয়। 1954 সালের যুক্তফ্রন্টের 21 দফা ইস্তেহারের বলা হয়েছিল কেবল 3টি বিষয় কেন্দ্রীয় সরকারের হাতে থাকতে পারে: প্রতিরক্ষা, পররাষ্ট্র ও মুদ্রা। এরপর আমরা 1966 সালে 6 দফা আন্দোলনের এই শাসনের দাবিতে আরো বেশ জোরালো চেহারা আমরা দেখতে পাই। আরো যে বিষয় বাঙালিদের পাকিস্তানিদের থেকে আলাদা করেছিল সেটি হলো রাজনৈতিক ধর্মের ভূমিকা। বাঙালি জাতীয়তাবাদী শুধু হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক সহবাসনেই বিশ্বাসী ছিলেন না। বাঙালি সব শ্রেণীর মানুষকে নিয়ে গঠিত একটি জাতপাতহীন সমাজে তারা বিশ্বাস করতেন। 1949 সালে প্রথমে আওয়ামী লীগ নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়। 1949 সালে প্রথমে আওয়ামী লীগ মুসলিম লীগ নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়। আওয়ামী লীগ যুক্ত নির্বাচনের পক্ষে অবস্থান নেয়। এসব পদক্ষেপের মধ্য দিয়ে বাঙালি জাতীয়তাবাদী একটি ধর্ম নিরপেক্ষ পরিচয় দিকে অগ্রসর হয়। সর্বশেষ বিষয়টি ছিল অর্থনৈতিক বৈষম্য। 1950-এর দশকের মধ্যভাগে থেকেই বাঙালি অর্থনীতিবিদেরা গবেষণা করে দেখতে থাকেন কিভাবে পূর্ব পাকিস্তান অর্থনৈতিক শোষণের শিকার হচ্ছে এবং বাঙালি টাকায় কিভাবে পশ্চিম পাকিস্তানের অর্থনীতি ফুলে ফেপে উঠছে। মানে আমাদের বাংলাদেশের টাকায় কিন্তু পশ্চিম পাকিস্তানের অর্থনীতি ফুলে ফেপে উঠতেছিল। অর্থনৈতিক বৈষম্যের বিষয় হচ্ছে 6 দফার অর্থনৈতিক বৈষম্যের বিষয়টি 6 দফার ভিত্তি রচনা করে। তো এটা তো দেখছো, মানে তোমরা এইভাবে লিখতে থাকো, ভিডিওটি পজ করে লিখতে থাকো আর বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করতে থাকো। তারপর হচ্ছে কি বলেছে তোমার, যে এরপর আমরা একটা দেখতে পাচ্ছি 1960-এর দশকের জাতীয়তাবাদী আন্দোলন। 1960 সালে যে জাতীয়তাবাদী আন্দোলন হয়েছিল সেটা আমরা দেখবো। তো আসো, 1960-এর দশক জুড়ে পাকিস্তান সামরিক সরকারের অধীনে ছিল। কি বলছে, 1960-এর দশক জুড়ে পাকিস্তান সামরিক সরকারের অধীনে ছিল। রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ বা সীমিত হয়েছিল। নেতাদের অনেকেই বেশিরভাগ সময় কারাগারে ছিলেন। তবে এর মধ্যে বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের সফলভাবে এগিয়ে যায়। রাজনীতিকেরা যখন কারাবন্দী, তখন শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, সুশীল সমাজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শ্রমিক ইউনিয়নের নেতা সহ বিভিন্ন ক্ষেত্রের মানুষ প্রতিবাদী ভূমিকা রাখতে শুরু করেন। এ সময় বাঙালি অর্থনীতিবিদরা অর্থনৈতিক বৈষম্যের বিষয়টি আরও সফলভাবে জনসমক্ষে প্রচার করতে শুরু করেন। তারা 2 অর্থনৈতিক তত্ত্ব তুলে ধরেন: বাঙালিদের ওপর দমনপীড়ন ও বেড়ে যাওয়া এবং গণতান্ত্রিক উপায়ে রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহণের সুযোগ সুবিধা প্রায় বন্ধ হয়ে যাওয়ায় 1960-এর দশকে প্রথম থেকেই বঙ্গবন্ধু সহ কিছু তরুণ রাজনৈতিক নেতাকর্মী পাকিস্তান থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠনের চিন্তা শুরু করেন। তো এভাবে তোমরা লিখতে থাকো, ভিডিও পজ করে লিখতে থাকবা।
বলা যেতে পারে 1966 সালে বঙ্গবন্ধুর 6 দফার দাবি পূর্ব বাংলাকে প্রায় স্বাধীন করার দাবি 6 দফায় বলা হয়। প্রতিরক্ষা ও পররাষ্ট্র কেবল এই দুটি বিষয় কেন্দ্রীয় সরকারের হাতে থাকবে। দুটি পাকিস্তানে আলাদা মুদ্রা ও বৈদেশিক মুদ্রার রিভার্স থাকবে। আলাদা করে বাণিজ্য ব্যাংকিং নীতিমালা থাকবে। 6 দফায় পূর্ব বাংলার জন্য আলাদা সামরিক ও আধা সামরিক বাহিনী থাকার প্রস্তাব করা হয়। 6 দফায় আবার সংসদীয় গণতন্ত্রের দাবি জানানো হয়। 6 দফা আন্দোলনের সময় প্রথম শ্রমিক শ্রেণী এবং শহরের বস্তিবাসীকে জাতীয়তাবাদী আন্দোলনে নামতে দেখা যায়। সারা দেশে এই আন্দোলনের পেছনে ব্যাপক জনসমর্থন দেখে পাকিস্তানি সরকার বুঝে ফেলেছিল যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। বঙ্গবন্ধুকে কারাবন্দী করা হয় এবং তার বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা দেওয়া হয়। এই নিবর্তনমূলক পদক্ষেপের কারণে 1969 সালে ছাত্র আন্দোলন অনিবার্য হয়ে ওঠে। ছাত্র আন্দোলনের 11 দফা দাবি উত্থান পতন করে, যাতে 6 দফার সঙ্গে যুক্ত হয় ব্যাংক, বীমা, বৃহৎ শিল্পের জাতীয়করণের দাবি। সারা দেশে গণ আন্দোলনের মুখে পাকিস্তানিরা বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয়। 1969 সালে আইয়ুব শাহীর পতনের পরে জেনারেল ইয়াহিয়া ক্ষমতায় এসে 1970 সালে নির্বাচন দিতে রাজি হলেন। 1969 থেকে 70 সালে নির্বাচনী প্রচারণাকালে বঙ্গবন্ধু নজিরবিহীন জনসংযোগের মাধ্যমে গোটা জাতিকে স্বাধিকারের চেতনায় ঐক্যবদ্ধ করে তোলেন। এই নির্বাচনের প্রচারের সময় বঙ্গবন্ধু পূর্ববঙ্গে বাংলাদেশ হিসেবে উল্লেখ করতে লাগলেন এবং তার দলের পক্ষ থেকে বিভিন্ন জাতীয়তাবাদী প্রতীক ও স্লোগান ব্যবহৃত হতে থাকে। 1970 সালের নির্বাচনে জাতীয় পরিষদের 169 আসনের মধ্যে 167 আসন পাওয়া আওয়ামী লীগ এর ফলে বঙ্গবন্ধু জাতীয় পরিষদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হন এবং কেন্দ্রীয় সরকার গঠনের বৈধতা পান। প্রাদেশিক পরিষদেও তার দল বিপুল সংখ্যাগরিষ্ঠ পায়। তো এভাবে তোমরা পজ করে লিখতে থাকো আর ভিডিওগুলো শেয়ার করতে থাকো। আর অ্যাসাইনমেন্টের নির্ভুল উত্তর পেতে অবশ্যই এডুফ্লাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। 1969 সালে মার্চ মাস জুড়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালিদের যে ঐক্য দেখা গিয়েছিল তা নজিরবিহীন। 7 মার্চ বঙ্গবন্ধু যখন অসহযোগ আন্দোলনের ডাক দেন, তখন সারা দেশের মানুষ, এমনকি সরকারি কর্মচারীরাও সে ডাকে সাড়া দেন। মার্চের প্রথম সপ্তাহ থেকে বঙ্গবন্ধুই বাংলাদেশের কার্যরত সরকার প্রধান হিসেবে আত্মপ্রকাশ করেন। বাঙালিরা নিজেদের একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে অনুভব করতে শুরু করে। এই অনুভূতি তাদের মুক্তিযুদ্ধে অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেছিল। তো এভাবে তোমরা লিখতে থাকো পজ করে। আর এখানে তোমরা একটা পিকচার অ্যাড করে দেবে যে তোমার কি, এখানে আমরা কি দেখেছিলাম। দেখো এখানে আমরা দেখলাম 1960-এর দশকের জাতীয়তাবাদী আন্দোলনের যে একটা পিকচার, এখানে আমরা একটা পিকচার তোমরা অ্যাড করে দিতে পারো। যদি আঁকতে পারো, আঁকাটা একটু কঠিন হবে আমার মনে হয়, সেক্ষেত্রে তোমরা ইন্টারনেট থেকে পিকচারটি ডাউনলোড করে তোমরা এখানে বসিয়ে দিতে পারো, পেপারের সাথে অ্যাড করে দিতে পারো। তারপরে কি আর একটা, আমাদের কিন্তু প্রতিটা অ্যাসাইনমেন্টে বলা হয়েছে প্রতিটা তোমার যে আন্দোলন বা যে পয়েন্টগুলো আছে এগুলো আমাদের উল্লেখ করে দিতে বলেছিল। তো সেইগুলো তোমরা এখানে কি করতে পারো, এখানে যে পয়েন্টগুলো আছে এগুলো তোমরা অবশ্যই লাল কালি বা অন্য যে কোনো কালি দিয়ে তোমরা লিখতে পারো, হাইলাইট করে দিতে পারো। তো এখন আমরা আর একটা দেখতে পারতেছি, দেখো মুক্তিযুদ্ধের আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান। আমাদের মুক্তিযুদ্ধের আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান ছাড়া তো আমাদের দেশটি স্বাধীন হয় না, এটা তো আমরা সবাই জানি। তো দেখো এরপরে আমরা দেখি, বস্তুত 1948 সাল থেকে জাতীয়তাবাদী সব আন্দোলনের সঙ্গে বঙ্গবন্ধু জড়িত ছিলেন। 1950-এর দশকে তিনি জনগণের সংগঠন হিসেবে আওয়ামী লীগকে সুসংহত করেন এবং বাঙালির অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে একজন অমননীয় নেতা হিসেবে জনমনে স্থান করে নেন। 1960-এর দশকে যখন তিনি 6 দফা আন্দোলনের ডাক দিয়েছিলেন, তখন থেকে বাঙালি জাতি স্বাধীনতার স্বপ্ন দেখতে শুরু করেন। বাঙালি জাতি কখন থেকে স্বাধীনতার স্বপ্ন দেখতে শুরু করেন? 1960-এর দশকে যখন তিনি 6 দফা আন্দোলন ডাক দিয়েছিলেন। 1969 থেকে 70 সালের নির্বাচনী প্রচারণার মাধ্যমে তিনি এই স্বাধীনতার স্বপ্ন দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রচার করতে সক্ষম হয়েছিল। মানে যখন তোমার নির্বাচনের প্রচারণা চলতেছিল তখন থেকেই কিন্তু মানে সব জায়গায় যে তোমার স্বাধীনতার যে স্বপ্নটা এটা কিন্তু মানুষ দেখতে থাকতেছিল। তো এক নেতা এক দেশ, বঙ্গবন্ধু বাংলাদেশ স্লোগানের মধ্য দিয়েই বঙ্গবন্ধুকে কেন্দ্র করে
আলাদা রাষ্ট্র ও জাতিসত্তা গঠনের প্রত্যয় গড়ে ওঠে। তার নেতৃত্বে জনগণের আস্থা ছিল বলে আওয়ামী লীগ 1970 সালের নির্বাচনে অভূতপূর্ব ম্যান্ডেট পায়। এই অভূতপূর্ব জনসমর্থনের জন্যই তিনি 1971 সালে শান্তিপূর্ণভাবে পাকিস্তানি সামরিক বাহিনীর হাত থেকে নিজের হাতে ক্ষমতা গ্রহণ করতে পেরেছিল। লাখ লাখ বাঙালি তার আদেশের অপেক্ষায় ছিল এবং একমাত্র তার নির্দেশেই তাদের কাছে গ্রহণযোগ্য ছিল। তাই স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধুর নামেই ঘোষিত হয়েছিল। 9 মাসের মুক্তিযুদ্ধও হয়েছিল তার নামেই। দেশ বিদেশে সবাই মাত্র একজন নেতাকেই চিনতেন, তিনি বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর নির্বাচনী বিজয় ও অপার জনসমর্থন তার নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে বৌদ্ধতা দিয়েছিল। আমরা আমাদের জাতীয়তাবাদী সংগ্রামের সবচেয়ে কঠিন সময় পার করেছি 1971 সালে। লাখ লাখ মানুষ গণহত্যার শিকার হয়েছিল, কিন্তু সমগ্র জাতি স্বাধীনতার লক্ষ্যে ছিল অবিচল। এই ঐক্য সম্ভব হয়েছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে। তো এইভাবে তোমরা কিন্তু লেখাগুলো লিখে দিতে পারো এবং তোমরা একটা পিকচার, বঙ্গবন্ধুর একটা পিকচার এখান থেকে তোমরা কালেক্ট করে দিতে পারো। তো এইভাবে তোমরা পিকচারটি অ্যাড করে দিবে। তো আমি সাজেস্ট করবো, আঁকানো তো অনেক টাফ হয়ে যাবে, সেক্ষেত্রে তোমরা কিন্তু পিকচারগুলো তোমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করে তারপর হচ্ছে তোমরা বের করে দেন তোমাদের খাতায় অ্যাড করে দিতে পারো, সেটা হয়তো বা বেশি সুবিধা হবে। তো এইভাবে তোমরা পুরো অ্যাসাইনমেন্টটা আমি তো বলে দিয়েছি, তোমাদেরকে রিডিং পড়ে শুনিয়ে দিয়েছি। এভাবে হচ্ছে তোমরা প্রথম থেকে আবার ভিডিও স্টার্ট করে দেন তোমরা পজ করে লিখতে থাকো, আর তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করতে থাকো। আশা করি তারাও কিন্তু হচ্ছে তোমার অ্যাসাইনমেন্টের সঠিক অ্যান্সারটি পেয়ে যাবে, আর খুব সহজেই পেয়ে যাচ্ছে, সহজেই লিখতে পারবে। আর হচ্ছে আমাদের এডুফ্লাইজ চ্যানেলে কিন্তু তোমার অ্যাসাইনমেন্টের সমস্ত ভিডিও দেওয়া হয়। তোমরা যারা ক্লাস 6-এ আসো এদের কিন্তু অন্য আমাদের ইংরেজি অ্যাসাইনমেন্টটাও করা হয়েছে দ্বিতীয় সপ্তাহে, তো সেটাও কিন্তু তোমরা আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারো। সেই অ্যাসাইনমেন্ট পেতে, ইংরেজি অ্যাসাইনমেন্ট পেতে চলে আসবে হচ্ছে ইউটিউবে। দেখো ইউটিউবে এসে সার্চ দিবে হচ্ছে এডুফ্লাইজ, EDUFLYZ, এডুফ্লাইজ লিখে সার্চ দিবে। দেন আসবে হচ্ছে আমাদের চ্যানেলের ভিতরে। দেখো চ্যানেলের ভিতরে আসার পরে এখান থেকে আসবে হচ্ছে প্লে লিস্টে আসবে। দেখো প্লে লিস্টে আসার পরে এখান থেকে তুমি দেখো যে ক্লাস 6-এর অ্যাসাইনমেন্টের যদি প্লে লিস্টে ঢুকো, যদি তুমি ক্লাস 6-এ হও তাহলে ক্লাস 6-এর অ্যাসাইনমেন্টের প্লে লিস্টে ঢুকবা, ক্লাস 7-এর হলে ক্লাস 7 অ্যাসাইনমেন্টে ঢুকবা। এভাবে তোমরা যে ক্লাসে আসো ওই ক্লাসের অ্যাসাইনমেন্টের যে তোমার প্লে লিস্ট আছে ওইখানে তোমরা ঢুকবা। আসার পরে দেখো এখানে কিন্তু আমাদের অ্যাসাইনমেন্টের সমস্ত ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে। তো এইভাবে তোমরা আসলে প্লে লিস্টের ভিতরে আসলে কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্টের তোমরা পেয়ে যাচ্ছ। তো এখন এই পর্যন্তই। তোমরা ভিডিওটি কি করবা, প্রথম থেকে এসে পজ করে দেখতে দেখতে লিখতে থাকবা। তো আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী অ্যাসাইনমেন্টের নির্ভুল উত্তর পেতে। আর তোমাদের ফ্রেন্ডের মাঝে ভিডিওটি শেয়ার করতে থাকো যাতে তারাও নির্ভুল উত্তর পায়। তো আজকে এই পর্যন্ত। আমি হুসাইন সাম এখনই বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ। এখন